হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো রবিবারের ব্লগটা নিয়ে তোমাদের প্রিয়াঙ্কা দিদিভাই আবারও চলে এলো। তো এই যে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আমার যা কাজ তাই করছি। আর আমার গুবলু সোনা ঘুমোচ্ছে, আর বড় ছেলেও ঘুমোচ্ছে, কারণ স্কুল নেই আজকে রবিবার, তার জন্য বেশ আরাম করে ঘুম দেবে। এখন কটা অবধি ঘুমাবে জানি না, 10টাও হতে পারে আবার 11টাও হতে পারে। ভাবছি আমি আজকে আর ডাকবো না, কারণ রোজ রোজ আর কাউকে তেলাতে না ভালো লাগে না, সে ছেলেই হোক বা যেই হোক না কেন। বারবার প্রত্যেক দিন ডাকতে ডাকতে না আমি তিতো বিরক্ত হয়ে যাচ্ছি, আর ভালো লাগছে না। আর আমার না মন মেজাজ একটু খারাপ আছে, ভালো লাগছে না কিছুই। শুধু তোমাদের ভালোবাসার জন্য আজকে আমি ভিডিওটা করতে বাধ্য হলাম। আজকে আমার ভিডিও করার একটু ইচ্ছে ছিল না, তবে কেন মন খারাপ সেটা আমি বলতে পারবো না, আমি নিজেও জানি না আমার মন খারাপ কেন। তো তোমরা কিছু জিজ্ঞেস করো না যে দিদি ভাই তোমার মন খারাপ কেন। জানি তোমরা জিজ্ঞেস করবে, কিন্তু তাও তোমাদের বলে দিচ্ছি, আমি কিন্তু কিছু বলতে পারবো না। তারপরে এই যে দেখো, ঘরদোরগুলো ঝাঁট দিলাম, তারপর এই যে ঘরগুলো মুছে নিচ্ছি। আর এত কোমরে ব্যথা যন্ত্রণা করছে, ভাবছি বা লাঠি একটা আনতেই হবে, কারণ ঘরে যে লাঠিটা আছে না সেটা মানে এমন টাইপের, মানে কি বলো তো, ঘর মোছা লাঠিগুলো যেমন ন্যাকড়াটা যেমন নেতাটা যেমন চিপতে পারি, আমার কাছে যে লাঠিটা আছে সেটা চেপা যায় না। ঘর মোছা লাঠি যেমন মানে নিকড়ে নিয়ে তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে মোছে, তো আমারটা একটু অন্যরকম, তাই ভাবছি একটা লাঠি আনতেই হবে। বড্ড কষ্ট হচ্ছে এতগুলো ঘর বারান্দা মুছতে, কোমরে এত ব্যথা যন্ত্রণা করছে, মনে হচ্ছে যেন আর বাঁচবই না, এত অসুস্থ বোধ করছি, আর ভালো লাগছে না। মানে লাইফটা যেন একদম পুরো বোরিং হয়ে গেছে, কিছুই ভালো লাগে না আর। মানে বাধ্যমূলক আমি ভিডিও করি, তাই আবার তোমরা যেন বলো না যে তোমাকে কে বাধ্য করেছে ভিডিও করার জন্য। দেখো, আমাকে কেউই বাধ্য করেনি ভিডিও করার জন্য, যেহেতু আমি ভিডিও লাইনে এসে গেছি, সোশ্যাল মিডিয়ায় কাজ করছি। এবার এখানে কাজ করতে করতে হঠাৎ করে বন্ধ করে দিলে চ্যানেলটা আমার ডাউন হয়ে যাবে। আর চ্যানেল ডাউন হয়ে গেলেও তাতে কিছু এসে যায় বলে এরকম কিছু না। আসলে আমার জীবনের অনেক বড় একটা স্বপ্ন ছিল যে আমি একজন ইউটিউবার হব, আর হতেও পেরেছি সত্যি। সেটা শুধুমাত্র কিন্তু তোমাদের জন্যই সম্ভব হয়েছে। তো মাঝে মাঝে না মন মেজাজও ভালো থাকে না, সব মানে প্রত্যেক দিন মানুষের মেজাজ তো আর ভালো থাকে না, কোনো কোনো দিন খারাপও থাকে। কিছু কিছু কথাও থাকে যে কারোর সাথে শেয়ার করা যায় না, মন মেজাজ এত খারাপ হয়ে যায়। এবার ধরো আমার মানে মেয়েরা কি করে, যত মনে দুঃখ জ্বালা কষ্ট সবসময় কিন্তু নিজের কাছের মানুষদেরকে বলা যায় না। মনে হয় যেন মা যদি থাকতো তাহলে মাকে বলতাম। এবার মা তো আর নেই যে মাকে বলবো, মানে কিছু কিছু কথা থাকে যে এরকম হয়েছে, সব সময় সেই সব মানে হাজব্যান্ডরা মানে বরেরা এগুলো সব পছন্দ করে না শুনতে। ওরা ওদের কাজ নিয়ে ব্যস্ত থাকে, তা সেই সব কথাগুলো আমরা মাকে বলতে পারি। এবার মা যদি না থাকে তাহলে কাকে বলি বলো তো। মাঝে মধ্যে ভাবি তাই যে বাবা মা কেন আমাকে নিয়ে গেল না, আমি সেটাই ভাবি যে কেন আমাকে একা ফেলে দিয়ে গেল, কেউ কিন্তু কারণ নয় জানো। আর আমাদের মতো বাড়ির বউদের কোনো দুঃখ কষ্ট হলে কিন্তু আগে মার মুখটাই ভেসে ওঠে, তাই না? আর বিশ্বাস করো, আমার না মার কথা ভাবলে না কেমন আপনা আপনি চোখ দিয়ে জল বেরিয়ে আসে। কেন জানি না, খুব মনে পড়ে মাকে। এত বছর হয়ে গেল মা চলে গেছে, তাও যেন ভুলতেই পারি না কোনোভাবেই। আর আমার মা জানো তো বড্ড কষ্টে মারা গেছে, মানে এত শারীরিক সমস্যা ছিল, পেটে পাথর ছিল, তারপরে কিডনির সমস্যা ছিল, আবার ক্যান্সার হয়েছিল। মানে এতটাই কষ্ট পেয়েছে, নিজের চোখে দেখেছি তো, সেই সব দৃশ্যগুলো বড্ড মনে পড়ে। কেন জানি না কেন মনে পড়ে আমার, আমি সেটাই ভেবে পাই না। সব সময় মানে যখনই একটু মনটা খারাপ হয় তখনই সেই সব দৃশ্যগুলো মনে পড়ে। আর একটা মেয়ে জানো তো, বিয়ের পর যখন সঙ্গে সঙ্গে সদস্য বিয়ে করে যখন শ্বশুর বাড়িতে আসে, তখন কিন্তু বাবা মার কথা অতটাও মনে পড়ে না। ঠিক যতটা পুরনো হতে থাকবে ততটাই বাবা মার কথা মনে পড়বে। আজকে আমার বিয়ের হয়েছে প্রায় 10 থেকে 11 বছর হয়ে গেল, এখন মানে এতটা বেশি মনে পড়ে না, মানে মা বাবা নেই বলে মনে পড়ে নাকি আমি বুঝতে পারি না। আর কিন্তু প্রথম প্রথম যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন কিন্তু অতটা মন খারাপ করতো না মায়ের জন্য, তখন রোজ ফোন করতাম মাকে ঠিকই, কিন্তু একটা দিন যদি ফোন না করতাম মা বলতো ভুলে গেলি, ফোন করিস না। আর দেখো এখন তো আর কেউ বলার নেই, এখন সেই সব দিনগুলো বড্ড মিস করি। এত আপনজন আছে তবু কেউ একবার খোঁজ নেয় না যে কিরে কেমন আছিস, তোর মা নেই তো তা কী হয়েছে, আমরা তো আছি, মাসি কিন্তু অনেক আছে আমার, কিন্তু কেউ খোঁজ নেয় না। আমার পিসিও আছে, সেও খোঁজ নেয় না, সে আমাকে মানে শত্রু ভাবে। আর আমি একটা মনের কথা তোমাদের বলি, আমার মাঝে মাঝে কিন্তু খুব মরে যেতে ইচ্ছা করে, আমার একটু ভালো লাগে না মাঝে মধ্যে, কেমন তিতো বিরক্ত হয়ে যাচ্ছে আমি সংসারে থাকতে থাকতে। তোমরা আমাকে কত কমেন্ট করো যে দিদিভাই তুমি কত ভালো, তুমি খুব ভালো দিদিভাই, এত এত কমেন্ট করো তোমরা। তোমরা কি জানো তোমাদের দিদিভাই কিন্তু ভালো না, তোমার দিদিভাই মিথ্যে কথা বলে, তোমার দিদিভাই কুঁড়ে কাজ করে না, তোমার দিদিভাই এক্সট্রা পাকামো করে, ন্যাকামো করে, আরও কত কি।
আর তোমাদের আর একটা কথা বলি যে তোমাদের দিদিভাই কিন্তু ধৈর্য শক্তি খুব কমে আসছে, আর নেই, আর ধৈর্য নেই, শক্তিও নেই। তাই ভাবছি যে আর ভিডিও বানাবো না, কারণ অনেকের পছন্দ হচ্ছে না ভিডিও করা। আমি এক্সট্রা পাকামো করছি, ন্যাকামো করছি, পছন্দ হচ্ছে না। তাই ভাবছি আমি যদি ভিডিও না করি তাহলে একটু রেস্টও পাবো, ভিডিওর এডিট করতে হবে না। তাই ভাবছি আমি আর ভিডিও করবো না, ভিডিও করা বন্ধ করে দেবো। আমি 4 দিন ভিডিও করা বন্ধ করে দিলে তোমরাও আমাকে ভুলে যাবে, তোমাদেরও আর মনে পড়বে না। তো যাই হোক, কী আর বলবো, অনেক অনেক কথাই তোমাদের বলে ফেললাম বলতে বলতে। আর এই যে কাজকর্ম প্রত্যেক দিন যা যা করি সব কাজকর্ম প্রত্যেকে করে কমপ্লিট করে নিচে এলাম। মা ভাতটা বসিয়ে দিয়েছে, আমি চালটা ধুয়ে দিলাম মাকে। আর এই যে কুচু কুচু আলু আছে, তোমাদের দাদা ভাইয়ের খিদে পেয়েছে, বললো পান্তা ভাত আছে, তাই বললো 2টো আলু ভেজে দাও, আমি আলু ভাজা দিয়ে ভাত খাবো। যেহেতু উনুনে ভাত হচ্ছে, আলুটা ভাজা যাবে না, তাই আজকে গ্যাসেই ভেজে নেবো, মায়ের গ্যাসটাতে ভেজে নেবো। এই নিচে একটা মায়ের ঘরে গ্যাস থাকে আর উপরে একটা গ্যাস থাকে। পেঁয়াজ, পটল আর আলুগুলো একদম খোসা ছাড়াইনি, ছোটো ছোটো আলু তো অত ধৈর্য নেই খোসা ছাড়ানো। এত ছোটো আলু খোসা ছাড়াতে গেলে অনেক সময় লাগবে, আর তাড়াতাড়ি করছে, খিদে পেয়েছে তো। তাই এই যে দেখো খোসা শুদ্ধই একদম জিরি করে কেটে নিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। আর ভিজে ভাতের সাথে আলু আর পটল পেঁয়াজ মিশিয়ে ভাজলে না খেতে ভালোই লাগে বেশ। তাই জন্য সব ভেজে নিচ্ছি, কটা পটল ছিল ওর মধ্যে দিয়ে দিলাম, আর পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি। ভালো লাগে এইভাবে ভেজে, দেখো খেতে ভালোই লাগে পান্তা ভাতের সাথে, আর গরম ভাতের সাথে ভালো লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো। আর আলু ভাজার মধ্যে 1 কুচি রসুন ফেলে দিলে সেটাও খেতে খুব ভালো লাগে। তো এই যে উপরে মার গ্যাসে ভেজে নিচ্ছি, একবারে মাটি দিয়েছি যে কড়াইটায়, সেই কড়াইটাতেই ভেজে নিচ্ছি। যদি ভাতটা হয়ে যায় আলু ভাজতে ভাজতে, তাহলে আলু ভাজাটা নিয়ে গিয়ে রান্নাঘরে দিয়ে দেবো, তাহলে ওখানে ভাজা হয়ে যাবে, গ্যাসটা আর পুড়বে না। তোমরা তো দেখেইছো যে আমরা উনুনেই রান্না করি, গ্যাসে রান্না করি। ওই যে রাতে টুকটাক রুটি, তারপরে যদি ভাত হয়, ভাতটা কিন্তু কোনোদিন গ্যাসে করি না। ওই মাঝে মধ্যে, যা গরম পড়েছে, মাঝে মাঝে উনুনে রান্না করা সম্ভব হয় না। আর আমি এই যে উপরে থাকি তো, আর নিচে গিয়ে ভাত বসানো, আবার উপর নিচ করা একটু ভাতের জন্য, তাই উপরেই ভাতটা করি। আলুটা প্রায় ভাজা হয়েই গেছে, মানে একটুখানি বাকি আছে, মানে সিদ্ধ হয়ে গেছে, একটু ভাজা ভাজা করলেই হয়ে যাবে। তো ভাতটা এদিকে হয়ে গেছে, নামিয়ে দিলাম, দিয়ে এই যে আলু ভাজার কড়াইটা একদম নিয়ে চলে এলাম রান্নাঘরে। আর এ মাসে জানো তো উনুন বানাতে আছে, তাই ভাবছি উনুনের পাশে একটা উনুন বানাবো, কারণ খুব অসুবিধা হয়ে যাচ্ছে। মানে এত সকাল সকাল ঘুম থেকে উঠেও আমার কোনো লাভ হচ্ছে না, রান্না করতে করতে সে বেলা 1টাই বেজে যাচ্ছে। জানো, ছেলেটা ঠিক টাইম মতন খাবারও পাচ্ছে না, ঠিক টাইম মতন চানটাও করানো হচ্ছে না, আর জল তো খাওয়ানোই হচ্ছে না কো। রান্না করতে করতে যেটুকু টাইম আমি উঠে উঠে জল খাওয়াই সেটুকুই, তাছাড়া আর কেউ জল খাওয়ানোর ক্ষমতা নেই ওকে, কারোর কাছে জল খাই না, ও খেতেই চায় না। আর যদি 2টো উনুন বানানো হয়ে যায়, তাহলে আমি একা হাতে কেটে কুটে নিয়ে 2টো কড়াই রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে নিতে পারবো। তাহলে অন্তত ছেলেটাকে অন্তত সময় তো দিতে পারবো, এই রোদে হাঁ করে ঘুরে ঘুরে তো আর বেড়াতে পারবে না। আর ভিডিও যদি না করি তাহলে আমিও একটু রেস্ট পাবো, একটু সময় পাবো। আর ভিডিও করেও কোনো লাভ হচ্ছে না, কারণ ভিডিও করে লোকের কাছে আমি খারাপই হয়ে যাচ্ছি, তাই ভিডিও করা বন্ধ করে দেওয়াটাই আমার পক্ষে ভালো হবে। তো যাই হোক, আর কাঁচা টমেটো এনেছে রাজ্যের, তাই মা বললো কাঁচা টমেটো আলু দিয়ে তরকারি করো, ভালো লাগে খেতে। তাই আলুটা ভাজলাম, ভেজে কাঁচা টমেটোর তরকারি বসিয়ে দিয়ে এসে এই যে ছেলেটাকে খাইয়ে দিচ্ছি। টাইমে খাওয়ানো হয়ে যাচ্ছে, দেখো ঘড়িতে বাজে এখন 10:30, ছেলেটাকে আমি 10:30টার সময় ভাত খাওয়ালাম। আমার ছোটো সোনা বোধহয় আমারই অযত্নের জন্য ওরকম রোগা হয়ে যাচ্ছে, আমি নিজেও কিরম রোগা হয়ে যাচ্ছি, একদম মরা কঙ্কালের মতন হয়ে যাচ্ছি। তো যাই হোক, তারপরে যে ছোটো সোনাকে খাওয়ালাম, খাইয়ে দেখো কাঁচা টমেটোর তরকারিটা হয়ে গেছে, নামিয়ে দিলাম। টক তরকারির মধ্যে কালকের মতো যদি চুনো মাছ থাকতো তাহলে দিতাম, ভীষণ ভালো লাগে কিন্তু চুনো মাছ দিয়ে। তো আজকে চুনো মাছ পাইনি, এখান দিয়ে মাছালা গিয়েছিল, তো চুনো মাছ ছিল না। রোজ রোজ তো থাকে না, চুনো মাছ পেতে গেলে কপালে থাকা যায়, রোজ রোজ কিন্তু আসে না, বাজারেও কিন্তু পাওয়া যায় না। চুনো মাছের দামটাও বেশি নেয় বড় মাছের থেকে। আর এই যে দেখো মাছ ছিল, কালকেকার ওই যে মাছ ছিল, সিলভার মাছ ছিল, সেই মাছটা ফ্রিজে ছিল। তো মাছটা ঝালই করব, কারণ এই মাছ ঝাল আর টক ছাড়া খেতে ভালো লাগে না খুব একটা। আর যদি বড় হয় তাহলে আলু দিয়ে ঝোল করলে ভালো লাগে। তা এই মাছের মধ্যে আমি আবার একটু সর্ষে বাটাও দিই, ওই আদা রসুন জিরে ধনে আর একটু সর্ষে বাটা দিলে মাছটা খেতে ভালো লাগে। তো মাছটা ঝাল করলাম মশলা দিয়ে। আর এঁচোড় ছিল না, সেই অনেক দিন আগে একটা এঁচোড় করলাম, সেই এঁচোড়ের মানে একটুখানি এক টুকরো ছিল, বীজগুলো ছিল, আর ওই এঁচোড়টা ছিল। তা মা বলছে যে এঁচোড়টা কি হবে, ফ্রিজের মধ্যে পড়ে আছে, তাহলে এঁচোড়টা রান্না করো। মানে ভালো হোক বা খারাপ হোক বা সময় দেরি হোক আর যাই হোক, রান্না আমাকে করতেই হবে এঁচোড়টা। আর আম এনেছে জেঠু, বলেছে যে আমের চাটনি খাবে। তাই এই যে দেখো খুব সুন্দর আমগুলো, টাটকা আম আর ভীষণ টক।
তাই আমের চাটনিটা বসিয়ে দিলাম। আমের চাটনি আমারও খুব ভালো লাগে খেতে, আমার বড় ছেলেও ভীষণ ভালোবাসে খেতে। আর কিন্তু আমের চাটনির মধ্যে না প্রচুর চিনি লাগে, যতই চিনি দিই না কেন টকই লাগে, মানে মিষ্টি হয় না কোনোভাবে। আর আমের চাটনি কিন্তু চিনি দিয়ে খেতে বেশি ভালো লাগে গুড়ের থেকে, গুড় দিলে না পুরো আচারের মতন হয়ে যায়, ভালো লাগে না। আমার তো চিনি দিয়ে বেশি ভালো লাগে। তো যাই হোক চাটনিটা করে নিলাম, চাটনিটা দেখেই সত্যি লোভ লাগছে। আর জানোই তো আমাদের ডেলি একদম মুসুর ডাল হয় ওই টক দিয়ে, আম ছিল তাই আম দিয়ে করলাম, তা না হলে তেঁতুল দিয়ে হয়। টক ডালটা ওরা সবাই খেতে ভালোবাসে তাই টক ডাল করলাম। টক ডাল আমি খাই না, আমি ওই চুমুক দিয়ে একটুখানি খাই, তা না হলে খাই না, খুব একটা ভালো লাগে না আমার খেতে। আর এই যে দেখো এঁচড়গুলো কাটা হয়েছে, এই যে মা কেটে দিয়েছে এঁচড়গুলো, কিন্তু খুবই শুকিয়ে গেছে তো জানি না সেদ্ধ হবে কি না। ওই যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ আমাকে বসে থাকতে হবে এই সেদ্ধ হওয়ার জন্য। তো প্রেশার কুকারে দিলেই ভালো হতো, কিন্তু পাকা এঁচড় সেদ্ধ তো হয়ে যাওয়ার কথা, কিন্তু ফ্রিজে ছিল তো, ফ্রিজে থাকলে যেন এঁচড় আরও বেশি শুকিয়ে যায়। এমনিতে 4-5 দিন হয়ে গেল এঁচড়টা এনেছে। তো এঁচড়ের মধ্যে আজকে সর্ষে বাটা দিলাম, আজকে আর আদা জিরে কিছু দিইনি, সর্ষে বাটা দিয়ে মা বললো করে দেখো কেমন লাগে খেতে, কোনোদিনও বানাইনি, জানি না কেমন খেতে হবে। আমার তো বেশ ভালো লাগে এরকম বীজওয়ালা এঁচড়, কিন্তু খুব ঘন ঘন খাওয়া হয়ে গেল তো তাই আর ভালো লাগছে না এঁচড় খেতে। কিন্তু আজকে আবার জেঠু মানে বাজারের শেষে আবার একটা এঁচড় এনেছে। তো যাই হোক এঁচড়টা বসাতে গিয়ে হাতে একটু ভালো রকম ছেঁকাও খেয়েছি, আঙুলে বড্ড ব্যথা জ্বালা যন্ত্রণা করছিল। তো জ্বললেও কোনো অসুবিধা নেই, ওসব শুয়ে গেছে আমার, ওর থেকে বড় বড় কিছু শুয়ে গেছি তাও তো খুব কম। তো যাই হোক তারপরে এই যে পান্তা ভাতই খাচ্ছি, বেলা 11:30 সময় আমি পান্তা ভাত খাচ্ছি। আর ভাতটা আমি চাইলে আগেও খেয়ে নিতে পারি, 10টা বা 9:30 হোক, যখনই ইচ্ছা খেয়ে নিতে পারি। কিন্তু এবার ধরো মা তো খায় না, মা দেরি করে খায়, মাকে রেখে দিয়ে আমি তো আর ভাত খেয়ে নিতে পারি না। মার খাওয়া হয়ে যায় তারপরে খায়, তা না হলে মা আর আমি একসাথে ভাত খাই। আর আমার না ভাত খেতে মানে ধরো ভাত খেতে গেলাম, এবার উনুনটা কামাই যাবে, রান্নাটা তখন হয়ে যায়। এই যে এঁচোড়টা বসিয়ে দিয়ে ভাতটা খেলাম, এঁচোড়টা সিদ্ধও হয়ে যাবে আর ওদিকে আমার ভাতটাও হয়ে যাবে। আবার যদি ডাল বসিয়ে দিয়ে আমি ভাত খেতে যাই, আমার ভাত খেতে খেতে ডালটা ফুটে যায়, মানে ডালটা হয়ে যায়, তার জন্য আমি ওরকম ডাল বসিয়ে দিয়ে ভাত খাই না, মানে এমন একটা তরকারি বসাই যাতে ওটা হতে সময় লাগবে, তারপর আমি ভাতটা খেয়ে নিলাম। উনুন কামাই গেলে আমারই খাটনি, আমারই বেলা হয়ে যাবে রান্না করতে। আর এই গরমে রান্না করতে যে আমার কতটা কষ্ট হচ্ছে সেটা আমিই জানি, আর কাউকে জানার দরকারও নেই। তো যাই হোক ঘরের মধ্যে আমার এই যে আমার শাশুড়ি মায়ের ঘরের মধ্যে আমার ছোটো ছেলে এক গাদা মুড়ি ফেলেছে সকালবেলায়, মানে খেলা করে তো ঘরের মধ্যে মুড়ি টুড়ি ফেলে, তাই ঘরটা ঝাঁট দিয়ে দিলাম। আর উঠোনে ধান ছিল, ধানগুলো না মানে শুকোয়নি, খুব রোদ তো তাই চাপা দিয়ে দিলাম, মানে জলটা শুকিয়ে গেছে, আবার ওই ধান খুলবে কালকে শুকোবে, মানে এক রোদে ধান কিন্তু শুকোয় না, তাহলে ধান কিন্তু ভেঙে যাবে, মানে চাল ভেঙে যাবে যখন ভাঙিয়ে আনবে। তার জন্য ধানটা ভালো করে তিরপল দিয়ে একদম চাপা দিয়ে দিলাম, তিরপলে হাত দিয়ে দেওয়া যাচ্ছিল না, এত তেতে গেছে, হাত পুড়ে যাওয়ার মতন অবস্থা। তারপরে আবার আঙুলটা ওই যে একটু ছ্যাঁকা খেয়ে পুড়ে গেছে। এঁচোড়টা বসিয়ে দিয়ে আমি ভাত খেয়েছি, দেখো এঁচোড়টা কোনোভাবেই সেদ্ধই হলো না, কতক্ষণ থেকে সেদ্ধ করলাম। এই এঁচোড়টা রান্না করতে করতেই আমার কত বেলা হয়ে গেল, প্রায় 1টার সময় আমার রান্না কমপ্লিট হলো শুধুমাত্র এঁচোড়টার জন্য। আমি ভাত খেলাম, ঘরদোর ঝাড় দিলাম, ধানগুলো গোটালাম, তাও একটু বসেছিলাম, কিন্তু এঁচোড়টা এখনও ভালো সেদ্ধ হয়নি, কেমন শক্ত শক্ত ছিবড়ি ছিবড়ি হয়ে আছে। এঁচোড়টাই ভালো না, তার উপর আবার ফ্রিজে ছিল, শুকিয়ে গেছে। তো যাই হোক এঁচোড়টা রান্না করে এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, আবার ছোটো সোনাকে চান করাবো, খাওয়াবো। 1টা প্রায় বেজে গেল, ভালো লাগে না আমার এত বেলা অবধি রান্না করতে। তারপরে ছোটো সোনাকে চান করিয়ে দিয়েছি, এবার খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ সকালবেলায় ঘুমায়নি, অনেক চেষ্টা করলাম ভাত টাত খাইয়ে ঘুম পাড়ানোর, কিন্তু ঘুমোলো না। তার জন্য আমি নিজে ওকে নিয়ে চলে গেলাম, তারপরে এই যে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ভিডিওতে আমার ছোটো সোনাকে কিন্তু খুব একটা এখন দেখাবো না। তারপরে এই যে আমি চানটা করে নিয়েছি, আর এত রোদের তাত, চান করেও যেন অসুস্থ লাগছে, গরম লাগছে, ট্যাঙ্কির জল এত গরম হয়ে গেছে। তো যাই হোক তারপর চান টান করে খেতে বসলাম, আর ভাত খেতে একটু ইচ্ছে করছে না, এঁচোড়টা তো সেদ্ধ হয়নি, কেমন শক্ত শক্ত হয়ে আছে, এঁচোড়টা খেতে একটুও ভালো হয়নি, একটু সিদ্ধ হবে, গলা গলা হবে, তবে তো খেতে ভালো লাগবে। আর আজকে আমার ভাত খেতে একটুও ভালো লাগেনি, কারণ খিদের জ্বালাটা যাবে কোথায়, ভাত কটা তো আমাকে খেতে হবে, যে তরকারি হোক না কেন, আর ভালো হোক বা খারাপ হোক। যাই হোক চাটনিটা একটু ছিল বলে আমার খেতে ভালো লাগলো, তো কোনো রকমের ভাত টাত খেয়ে নিলাম। দিয়ে এই যে খাওয়া দাওয়ার পরে যে এডিট করতে বসলাম, ঘরে দরজা জানলা বন্ধ করছি। চলো এবার ভয়েসটা দিয়ে দিই। দেখো ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি, এখন বাজে 3:30, দিতে দিতে আধ ঘন্টা টাইম লাগবে, 4টে বাজবে। চলো ভয়েসটা দিয়ে দিই। এত গরম পড়ছে বাবা, ঘরের মধ্যে পাখা বন্ধ করে ভয়েস দিয়ে খুব কষ্টকর। দেখো গরমের জ্বালা আমি বাইরে চলে এসেছি, বাইরের অবস্থা দেখো কি রোদ, এখনো অবস্থা, মানে রোদের এত তাপ এখনো। জামা কাপড়গুলো দেখো ছাদে দেওয়া লাগে, এখানেই শুকিয়ে যাচ্ছে, এত তাপ।
ঘরের মধ্যে দিলেই শুকিয়ে যাবে, এখানে দিতেও লাগবে না, রোদও লাগবে না, শুকিয়ে যাচ্ছে ঘরের মধ্যে হাওয়াতে, মানে হাওয়াও লাগবে না, পাখা বন্ধ করে দিলেও শুকিয়ে যাবে, এত তাপ ঘরের মধ্যে, এত তাপ আছে। চলো বাসনগুলো ধুই, কত বাসন আছে, খেয়েছি। আমার বড় মাসে আর ছোটো সোনা ঘুমোচ্ছে, আর আমার বড় ছেলে তো ঘুমোয় না কোনো দিনই। চলো বাসনগুলো ধুয়ে নিই। আর আজকে আমার বড় ছেলে কটার সময় ঘুম থেকে উঠেছে, 10:30। এবার ডাকবো না রাগ করে ভেবেছিলাম যে কতক্ষণ ঘুমোতে পারে দেখি, কিন্তু কি করব, সারা রাত সে পড়ে পড়ে ঘুমোচ্ছে, টয়লেট করা নেই, তারপরে খালি পেটে ঘুমোচ্ছে, খাবে একটু জল খাবে, তাই ডেকে দিয়ে গেলাম 10টার সময়, উঠলো না। আবার এসে দেখছি ঘুমোচ্ছে, ওর বাবা ডেকে দিয়ে গেল, তাও ওঠেনি। তারপর সত্যি একটা বদাম করে দিয়েছি পিঠে, তারপর আবার ঝেড়ে মেরে উঠে পড়েছে। ওই মার একটুখানি না দিলে না হয় না ছেলেপিলেদের। তো তারপর উঠলো, উঠে গিয়ে কি করেছে, ভাত খেলো, মানে জলটাও যে খালি পেটে ঘুম থেকে উঠে খায় সেটাও খায় না, ওটাকেও আমাকে বলে দিতে হয়। মানে কি বলবো, বলার মতন কোনো কথা নেই। তো যাই হোক, দুপুরবেলা ও তো বেলা অবধি ঘুমিয়েছে, এমনিতেও দুপুরে ঘুম হয় না, দুপুরে ঘুমলেও রাত্রে আবার ঘুম হয় না। তারপরে এই যে ভিডিও ভয়েস দেওয়ার পর বাসন কোসনগুলো ধুয়ে নিলাম, ধুয়ে এই যে দেখো পর্দাটা এখানে দিয়ে দিয়েছিলাম না, কেমন ভিজে দিয়েছিলাম, সব শুকিয়ে গেছে একদম, এত রোদের তাত। আর এটা দেওয়ার কারণে না গরমের যে ভাবটা ওটা কিন্তু খুব একটা আসছে না, মানে ঘরটা কিন্তু ঠান্ডাই থাকছে। এই বারান্দাটা দিয়ে যা তাত আসে না, কি বলবো। তা জামা কাপড়গুলো সব ভেজা জামা কাপড়গুলো এই তারে দিয়ে দিই, অতটা তাত লাগে না। আর যা যা মেলেছিলাম এখানে মোটা মোটা জামা কাপড় সব শুকিয়ে গেছে, এত তাত, মানে এতটাই তাত আসছে বাইরে দিয়ে। আর ছাদে গিয়ে মেলার কোনো দরকারই নেই, ছাদে যা তাত, বাপরে যাওয়াই যায় না। জামা কাপড় কাঁথার মোটা মোটা কাঁথা যদি ছাদে মেলি না, ওই তুলতে যেতেই ভয় লাগে, ছাদে গেলে পায়ে যা ছ্যাঁকা লাগে না। বিকেলবেলার দিকটা একটু ছাদে যেতে ইচ্ছা করে, কিন্তু সময় হয় না, আবার যেদিন সময় হয় সেদিন ছাদে যাব কি, এত তাত থাকে। সন্ধ্যের দিকে ছাদে গেলেও মানে ছাদে প্রচুর তাত থাকে, ভালো লাগে না ছাদে যেতে। আর হাওয়াও থাকে না, রাত্রের দিকটায় হাওয়া থাকে, কিন্তু বিকেলবেলা অতটা হাওয়া দেয় না। তো যাই হোক, ঘর তোর ঝাঁট দিলাম, জামা কাপড়গুলো গোছালাম, গুছিয়ে ছোটো সোনার জন্য সুজি বানালাম, কারণ দুপুরবেলা না ভাত কটা খায়নি ছেলেটা, কিছুতেই খেলো না, 2-4টে খেয়েছে, খেয়ে সব ভাত নষ্ট হয়েছে, মানে খেতে পারিনি। যাই হোক, হবে রোজ রোজ তো মুখ ভালো থাকে না, শরীরটা খারাপও দিন দিন কেমন হয়ে যাচ্ছে, খুব রোগা হয়ে যাচ্ছে, খেতেই পারছে না কিচ্ছু, তা কেনই বা রোগা হবে না। তার জন্য একটু সুজি বানিয়ে দিলাম, ঘুম থেকে উঠলে খাইয়ে দেবো। তো ওকে খাইয়ে দিয়েছি, বিকেলবেলায় যে 5টা বাজে এখন। আর এই যে দেখো, আমি কালকে নেল পালিশ কিনে আনলাম, নখগুলো ভেঙে যাচ্ছে বলে। তো নেল পালিশ কিনে আনার দিন, মানে কাল কিনে এনেছি নেল পালিশ, আর আজকে আমার কাচাকুচি করতে গিয়ে সকালবেলা 2টো নখ ভেঙে গেছে। আর নখ রেখেই বা কী করবো, নখ রাখার খুব শখ ছিল আমার আগে, তো সেসব শখ আর নেই, কিছু নেই। তাও ইচ্ছে করে মাঝে মাঝে যে নেল পালিশ পরি, বড় বড় যখন নখ হয় খুব ভালো লাগে, খুব শখ আমার যে বড় বড় নখ করব, কিন্তু হয় মাঝে মাঝে। আবার কাজকর্ম করি যখন, কাচাকুচি করি না, তখন ভেঙে যায়। তাই একটা নেল পালিশ এনেছি। নেল পালিশ আমার ঘরে থাকে না, কারণ আমি নেল পালিশ পরিই না, তার জন্য নেল পালিশ শুকিয়ে যায়, জমে যায়। তো 3-4টে নেল পালিশ আমি ফেলে দিলাম, সব জমে শুকিয়ে গেছে। ছাদে এলাম ঘুরতে, ছেলেটাকে খাইয়ে ওই যে ছোট ঠাম্মার কাছে দিয়ে এলাম, প্রত্যেকদিন ঘুরতে যাই। গরমও পড়ছে, প্রচণ্ড গরম, তারপরে ছাদে আবার খুব তাত, পা দেওয়া যাচ্ছে না। আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই। চলো, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না। টাটা, বাই বাই।